আসলে আমরা এক্স এর পরিবর্তনের জন্য আমাদের সবকিছু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বলের পরিবর্তন হচ্ছে এবং বিভবেরও বলতে গেলে আলটিমেটলি বিভবেরও পরিবর্তন হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে পরিবর্তনশীল রাশিটাই হলো এক্স। এক্স এর মাধ্যমে আমরা এক্স কে যদি পরিবর্তনশীল রাশি ধরি, তার মানে এক্সটা কত থেকে পরিবর্তন হচ্ছে, অসীম দূরত্ব থেকে আর দূরত্ব পর্যন্ত। সেক্ষেত্রে আমরা এক্স এর লিমিট ব্যবহার করছি অসীম দূরত্ব থেকে আর দূরত্ব পর্যন্ত। তার মানে কি অসীম থেকে শুরু হয়েছে আর পর্যন্ত শেষ হয়েছে। তার মানে কি এক্ষেত্রে এক্স এর লিমিট হবে ইনফিনিটি টু আর। তো এক্ষেত্রে আমরা যেটা জানি এফ ইন্টু ডিএক্স, সেক্ষেত্রে আমাদের এফ এর মানটা বসালাম এবং ডিএক্স এর মান তো বসাই দিলাম। এখন দেখো আমরা কি করলাম, এখন এখন জি এম, এখন দেখো এম অর্থাৎ পৃথিবীর ভর কনস্ট্যান্ট, জি এটা যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট ধ্রুবক, এটা যেহেতু পরিবর্তন হচ্ছে না সেহেতু এটাকে আমরা সাধারণত আগে লিখতে পারি, এবং যেটা পরিবর্তন হচ্ছে সেটা অবশ্যই আমাদের ওইখান থেকে পরিবর্তনটাকে আমাদের ওখানে রাখতে হবে। এখন দেখো এখানে পরিবর্তন হচ্ছে এক্স, সেহেতু আমাদের এক্স এর ভিতরে রাখলাম। এখন দেখো যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এখন আমরা হয়তো অনেকে ইন্টিগ্রেশন জানি না, আমি এটাকে একটু বিশ্লেষণ করতেছি। তো আমরা এখন দেখো ইন্টিগ্রেশনের এটা সূত্র জানি। ভাই হ্যাঁ বলো। ভাই লিমিটটা যে দিলেন ইনফিনিটি টু আর, হ্যাঁ লোয়ার লিমিটটা ইনফিনিটি কেন দিলেন? আমাদের সাধারণত এক্সট্রা আমাদের এক্ষেত্রে আমরা কি বলছিলাম যে অসীম দূরত্ব থেকে একটা বস্তু নিয়ে আসতেছি। তো আমাদের শুরু হয়েছে থেকে শুরু হয়েছে, আসলে অসীম থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে আর দূরত্ব পর্যন্ত। তার মানে আমার শুরুটা আচ্ছা হবে ঠিক আছে। লোয়ার লিমিট এবং শেষটা হবে আপার লিমিট। বুঝতে পারছো এখন? জি ভাই। আচ্ছা ওকে। তো আমাদের এখন ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশনটা আমাদের ইন্টিগ্রেশন অধ্যায় তোমরা ভালোভাবে বিস্তারিত শিখবা। তো এক্ষেত্রে এই মূলত এই কনসেপ্টের জন্য আমাদের কতটুকু ইন্টিগ্রেশন দরকার সেটাই আমরা শিখবো। তো এক্ষেত্রে আমাদের একটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স, এই সূত্রটা হলো যদি আমরা সূত্র ইন্টিগ্রেশন করি তার মানে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা আমাদের মুখস্থ করতে হবে এবং ইন্টিগ্রেশনে কিছু সূত্র মুখস্থ করতে হবে, তার ভিতরে এটা হলো একটা ইম্পর্টেন্ট সূত্র আর কি। তো সেক্ষেত্রে আমরা যেটা পাই যে এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হলো এন প্লাস ওয়ান। তার মানে এক্ষেত্রে যদি আমরা এক্ষেত্রে আমাদের যে জিনিসটা আছে যে এক্ষেত্রে আমাদের আছে কি এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা টু দি পাওয়ার আকারে লিখি তার মানে কি এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটা লেখা যায়, অথবা এক্স ইনভার্স টু লেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের একই রকমের এখানে এন হলো মাইনাস টু, সেক্ষেত্রে আমাদের এন এর মানটা বসাইলাম যে এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই হলো মাইনাস টু প্লাস ওয়ান। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা পাই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে নিচ থেকে মাইনাস ওয়ান। তো এক্ষেত্রে আমাদের সরাসরি লিখতে পারি যে আবার ওই যে ইনভার্স যেহেতু আছে সেহেতু আমাদের এটাকে লেখা যায় যে মাইনাস ওয়ান বাই এক্স। দেখো এটুকু বুঝছি কিনা, এটুকু সহজ, শুধু এই আমাদের সূত্রটা অর্থাৎ ইন্টিগ্রেশনের সূত্রটা মনে রাখতে হবে। তো এটা আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন আমাদের আরো একটু ক্লিয়ার হবে, তখন হয়তো এত মানে করতে হবে না। তো এই সূত্রটা আমাদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সূত্র ইন্টিগ্রেশনের ভিতরে। তো আমরা এক্ষেত্রে আমরা যেটা পাইলাম যে ওয়ান বাই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আসে যায় মাইনাস ওয়ান বাই এক্স। এখন দেখো এটাই আমরা ইন্টিগ্রেশন এখানে বসাই, সেক্ষেত্রে আমরা ওই যে ভি এর মানটা ভিটাকে নিয়ে আসলাম জি এম। এখন দেখো মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন করে আমি মাইনাস ওয়ান বাই এক্স পাইলাম। এখন দেখো লিমিট আছে কি ইনফিনিটি টু আর, অর্থাৎ ইনফিনিটি টু আর, এই লিমিটটা এরকম বসাই দিলাম। এখন দেখো এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের আপার লিমিটটাকে আমরা পজিটিভ রাখবো আর লোয়ার লিমিটটাকে আমরা নেগেটিভ নেব। ঠিক আছে, তার মানে আমাদের এখন যখন কি করব এটাকে আমরা এই আপার লিমিট লোয়ার লিমিটের মাধ্যমে আমরা একটা এটাকে ভাঙানোর প্রসেসটা হলো যে সামেশন করা। এখন সামেশনের মধ্যে হবে আপার লিমিটটা হবে পজিটিভ আর লোয়ার লিমিটটা হবে নেগেটিভ। তো এক্ষেত্রে দেখো আপার লিমিটটা যদি বসাই তো এক্ষেত্রে এটা তো এক্স এর মান, আরটা হলো এক্স এর মান আর ইনফিনিটি হলো এক্স এর মান। তো আপার লিমিটটাকে আমি পজিটিভ রাখলাম, কিন্তু অলরেডি আগে নেগেটিভ আছে সেই জন্য এই নেগেটিভটা, কিন্তু আলটিমেটলি এটা হলো পজিটিভ। তার মানে কি আমরা পজিটিভ এক্স বসাইলাম। এখন দেখো পরবর্তীতে আমরা যে জিনিসটা নিলাম সেটা হলো নেগেটিভ, এটা হলো আমাদের সূত্রের নেগেটিভ। যখন আমরা লিমিটটাকে ভাঙাবো তখন এই নেগেটিভটা হলো সূত্রের নেগেটিভ, আর আগের নেগেটিভটা এটা আগেই ছিল ওর সাথে, কিন্তু আলটিমেটলি এই অংশটা পজিটিভ থেকে যাচ্ছে আর পরবর্তী যে অংশটা সেটা হলো নেগেটিভ থেকে যাবে। তো এখন দেখো এটা হলো সূত্রের নেগেটিভ আর এটা হলো আমাদের আগে নেগেটিভ একটা ছিল মাইনাস ওইটা। এখন দেখো ওয়ান বাই ইনফিনিটি, তো আমাদের এক্স এর জায়গায় আর এবং ইনফিনিটি বসাই দিলাম। তো এটা পরবর্তীতে এখন দেখো ওয়ান বাই ইনফিনিটি ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি যে ইনফিনিটি ইজ ইকুয়াল টু মানে যে কোনো
সংখ্যাটাকে যদি আমি 0 দ্বারা ভাগ করি সেটা আমরা ইনফিনিটি দ্বারা প্রকাশ করতে পারি। তো এই ক্ষেত্রে 1 হোক বা 1 লাখ হোক বা 1 কোটি হোক, যেটাই হোক না কেন, সেটাকে আমরা যদি 0 দ্বারা ভাগ করি সেটা আমাদের ইনফিনিটি আসবে। তো আমাদের এক্ষেত্রে 1 আছে, সেহেতু আমাদের 1 বসাইলাম। তো 1/0 হলো ইনফিনিটি। এখন দেখো যে 1/ইনফিনিটি কি লেখা যায়। তো 1/ইনফিনিটি 1/কে আমরা 1/0 লিখলাম। তো এখন দেখো এখানে উপরে 0 আছে, এখন যদি নিচে যদি 1 কোটিও থাকতো কোনো সমস্যা নাই, উপরে যেহেতু 0 আছে, এই 0 দ্বারা যদি 1 কোটিকেও গুণ দেওয়া হয় তার মানে আমরা পাবো 0। তার মানে কি 1/ইনফিনিটি ইজ ইকুয়াল টু আলটিমেটলি যদি এটাকে ভাঙাই দেয় তার মানে আমরা পাবো 0। তার মানে কি 1/ইনফিনিটি পাইতেছি 0। তো দেখো এটা 1/ইনফিনিটি সম্পর্কে বুঝতে পারছি কিনা এটা দেখো। যদি বুঝতে পারো তাহলে আমরা সামনে আগাবো। জি ভাই। আচ্ছা, তার মানে কি আমরা এটা বসাই দিলাম যে 1/ইনফিনিটি যদি বসাই দেই এটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু বাকি থাকতেছে কি -1/r। তো এটাকে আমরা কি -1/r লিখলাম। তার মানে কি আমরা v পাইলাম -gm/r। তো আলটিমেটলি আমাদের এটা হলো বিভব। এখন দেখো আমরা যে বিভবটা পাবো সেই বিভবটা হলো এটা। তার মানে কি আমাদের বিভবের যে রাশিমালা হবে v -gm/r। দেখো বুঝতে পারছি কিনা। জি ভাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন একটা ম্যাথ দেখি যে অসীম দূর থেকে মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে 20 কেজি ভরের বস্তু আনতে 1.334 ইন্টু 10⁻⁵ জুল কাজ করতে হয়। ওই বিন্দুর বিভব কত এবং বিন্দুটি 500 কেজি ভরের কোনো বস্তু থেকে কত দূরত্বে অবস্থিত। তো এক্ষেত্রে বলা আছে মহাকর্ষীয় দূর থেকে মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে 20 কেজি ভর। তো যে যার মহাকর্ষ ক্ষেত্র তার ভর দেওয়া আছে আসলে 500 কেজি। সেটাই বলছে যে বিন্দুটি 500 কেজি ভরের কোনো বস্তু থেকে কত দূরত্বে অবস্থিত। কখন? যখন আমাদের বস্তুটা আনতে 1.334 ইন্টু 10⁻⁵ জুল কাজ করতে হয়, তখন বলছে যে ওই বিন্দুর বিভব কত এটা বলছে। তারপর বলছে যে ওই 500 কেজি ভর যদি হয় যার মহাকর্ষীয় ক্ষেত্র, তখন ওই 500 কেজি ভর যদি হয় মহাকর্ষীয় যার ক্ষেত্র তার ওই বস্তুর, তার মানে কি ওই বস্তু কত দূরত্বে অবস্থিত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমাদের দুটো নির্ণয়, একটা হলো বিভব কত আর একটা হলো বস্তুর দূরত্ব আর কত। তো আমাদের দুটো নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে দেখো, তো এখানে আমাদের বস্তুর ভর অর্থাৎ যে বস্তুটাকে আমরা অসীম দূরত্ব থেকে নিয়ে আসছি তার ভর হলো 20 কেজি এবং কাজ আমাদের নিয়ে আসতে কত পরিমাণ কাজ করতে হয়েছে সেটা হলো 1.334 ইন্টু 10⁻⁵ জুল। তার বলছে বিভব কত। এখন দেখো দ্বিতীয় বস্তু যে বস্তুর নিকট আমি নিয়ে আসলাম অর্থাৎ যার মহাকর্ষীয় ক্ষেত্র তার ভর দেওয়া আছে 5000 কেজি এবং দূরত্ব হলো কত সেটা আমাদের বের করতে বলছে আর মহাকর্ষীয় দুরূপক এটা দেওয়া আছে। তো আমরা জানি কি বিভব এক্ষেত্রে -w/m হবে। তোমরা একটু দিয়ে নাইকো এটা কারেকশন করে নিও যে v -w/m, এটা আমরা আগেই জানছি। তো এক্ষেত্রে আমাদের যদি কাজের পরিমাণ আমরা জানি সেটা বসাই দিলাম এবং বস্তুর যে ভর অর্থাৎ যে বস্তুটাকে নিয়ে আসলাম সেটা বসাই দিলাম, এটা সহজেই পারবো। তাই আমাদের বিভব আসবে কি জুল পার কেজি। দেখো এটুকু বুঝছি কিনা। ভাই ওই জায়গায় মাইনাস চিহ্নটা আপনি একটু দিয়ে দেন, কারণ একটা স্ক্রিনশট দিব তো প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো। আচ্ছা ঠিক আছে, এখানে মাইনাসটা হবে আলটিমেট। হ্যাঁ মাইনাস আছে, এটা মাইনাস হবে আর কি। আচ্ছা আমরা পরবর্তীতে আগাচ্ছি একটু। তো আমাদের এখানেও ওই যে একই রকম মাইনাসটা হবে আর কি। তো আগে বুঝি যে আমরা ভি ইজ ইকুয়াল টু পাইছিলাম gm/r। তো এক্ষেত্রে দেখো আমাদের যদি এই ক্ষেত্রে অর্থাৎ ভি এর মানটা নেগেটিভ নেই তার মানে এই পাশেও মাইনাস, অর্থাৎ এক্ষেত্রে মাইনাস হবে আর কি। সেটা আমি দিয়ে দিচ্ছি ভি ইজ ইকুয়াল টু -gm/r, এটা আমরা আগে পেয়েছিলাম। তো এক্ষেত্রে এই মানটা নেগেটিভ হলে এই মানটা নেগেটিভ বসাইলাম, এই মানটা তো অবশ্যই নেগেটিভ আছে এখানে একটা, তার মানে নেগেটিভ নেগেটিভ কাটাকাটি যাবে, শেষ পর্যন্ত পজিটিভই থাকতেছে, এই জন্য ওরা আর কি নেগেটিভ মানে মাইনাসটা বসায় নাই। তো এক্ষেত্রে আমাদের সহজেই যে এক্ষেত্রে আমাদের ভি এর মানটা তো আমাদের আগেই পাইছিলাম, আর জি এর মানটা দেওয়া আছে, এম এর মানটাও দেওয়া আছে, আর আর এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের আর এর মানটা বের করবো। এক্ষেত্রে আমাদের সবকিছু জানি, শুধু আর এর মানটা জানি না, এটা ক্যালকুলেশন করলে আর এর মান পেয়ে যাবে। আর এর মান আছে 0.5, মানে ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের 0.5 আসছে। দেখো এটা বেশি কঠিন অঙ্ক না, খুব সহজ অঙ্ক, সূত্র মোটামুটি জানতে পারলে আমাদের সহজেই পাবো।
দেখো এটা বুঝছি। জি ভাই। আচ্ছা, আমি আমি তাহলে সামনে আগাই। তো এক্ষেত্রে আরো একটা অঙ্ক আছে। এখানে বলা আছে যে 100 কেজি ভরের একটি গুরুভার বস্তুর ভার কেন্দ্র হতে 10 মিটার দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্য নির্ণয় করো। তো আজকে তো আমরা জানি মহাকর্ষীয় বিভব সম্পর্কে, কিন্তু এর আগের দিন আমরা প্রাবল্য সম্পর্কে জানছিলাম। তো এটা আর কি নির্ণয় করবো। এক্ষেত্রে আমাদের দূরত্ব দেওয়া আছে 10 মিটার এবং বস্তুর ভর দেওয়া আছে হলো যে 100 কেজি, এবং জি এর মান দেওয়া আছে এবং বলছি মহাকর্ষীয় বিভব কত এবং মহাকর্ষীয় প্রাবল্য কত, অর্থাৎ আর দূরত্বে মহাকর্ষীয় বিভব কত এবং মহাকর্ষীয় প্রাবল্য কত, এটাই আমাদের নির্ণয় করতে বলছে। তো আমাদের আগেই মহাকর্ষীয় বিভব সম্পর্কে জানছিলাম, বি ইজ ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর, এটা জানছিলাম। তার মানে আমাদের এখন সবকিছুই দেওয়া আছে, জি এর মানও দেওয়া আছে এবং যে বস্তুটার ক্ষেত্রে আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র সেটার ভরও দেওয়া আছে 100 কেজি। এটা আমাদের যদি বসাই দেয় সেক্ষেত্রে আমাদের সহজেই আমাদের বিভব পাবো। আর পরবর্তীতে আমাদের এই সূত্রটা আমরা আগেই জানছিলাম যে প্রাবল্য সমান ইজ ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার, এটা আমরা অনেক আগেই জানছিলাম। তার মানে সেক্ষেত্রে আমাদের ইজির মান অর্থাৎ মহাকর্ষীয় প্রবলের মানও পারবো, কারণ আমাদের সবকিছু দেওয়া আছে। এটা সহজ অঙ্ক। আমাদের বুঝতে মানে মহাকর্ষীয় বিভব সম্পর্কে একটু বুঝতে একটু সমস্যা, এটা হয়তো একটু বেশি কিন্তু আমাদের ম্যাথ খুবই সহজ, এটা বেশি কঠিন না। আমাদের সূত্রটা কোথা থেকে আসছে এটা একটু নির্ণয় করতে আমাদের একটু বেগ পোহাইতে হয়েছে, আর কিছু না। দেখো বুঝছি কিনা এটা। হ্যালো, হ্যালো, শুনতেছো তোমরা? জি ভাই, জি ভাই। আচ্ছা, তাহলে আমি মোটামুটি মহাকর্ষ বিভব বা মহাকর্ষ প্রাবল্য এখানেই শেষ। আমরা পরবর্তী আর কি টপিকসে যাব। তো পরবর্তী টপিকসটা হলো মুক্তিবেগ। মুক্তিবেগ সম্পর্কে আমরা জানি। জি ভাই, যে বেগে মারলে ওটা আর ফিরে আসবে না। হ্যাঁ, আসলে আসলে আমাদের যদি ধরো চন্দ্রে অভিযান চালাইতে হয় অথবা মঙ্গল গ্রহে অভিযান চালাইতে হয়, বা কোনো একটা বস্তু বা কোনো একটা স্যাটেলাইট যদি চন্দ্রে অথবা আহ, মঙ্গল গ্রহে অথবা শুক্র এখন পাঠাচ্ছে, বা সূর্যের দিকেও সূর্যের ক্ষেত্রেও স্যাটেলাইট পাঠাচ্ছে এরকম একটা সংবাদ পেলাম। তো এইগুলো যাই পাঠাও না কেন সবগুলোই আমাদের মুক্তিবেগ সৃষ্টি করে তারপর পাঠাতে হবে। এটা হলো মুক্তিবেগের কনসেপ্ট। মূলত মুক্তিবেগটা হলো আমাদের যে বেগে ছুড়লে আর কি পৃথিবীতে ফিরে আসবে না, অর্থাৎ বা পৃথিবীর মহাকর্ষীয় বিভাগকে অতিক্রম করতে, মহাকর্ষীয় ক্ষেত্রটাকে অতিক্রম বা মহাকর্ষীয় বলকে অতিক্রম করতে পারবে, বা তখনই আমাদের এটাকে মুক্তিবেগ বলা হয় বা কোনো গ্রহের ক্ষেত্রে। তো এটাই বলছে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকেই মুক্তিবেগ বলে। তো আমাদের কনসেপ্ট হলো এসকেপ ভেলোসিটি, মুক্তিবেগের আর কি ইংলিশ। তো এক্ষেত্রে আমাদের এটা হলো যে যদি আমাদের একটা স্যাটেলাইট দেখাইছে এখানে, যদিও যে ওইটাকে যদি আমরা ঘুরাই যে বেগে, অর্থাৎ এখানে অরবিটাল ভেলোসিটি নেওয়া সম্পর্কে আমরা আগেই জানছিলাম, যে অরবিটাল ভেলোসিটি যেটা উপগ্রহের বেগ সম্পর্কে, ওই অরবিটাল ভেলোসিটিতে যদি ছাড়ে তার মানে কি সেটা বারবার ওই অরবিটই ঘুরে আসবে। কিন্তু তার কম বেগে যদি ছাড়ে তাহলে সেটা কি হবে, ওই অরবিটাল ভেলোসিটির কম বেগে ছাড়লে সেটা পৃথিবীতে ফিরে আসবে এবং সেটা তার মানে পৃথিবীতে পতিত হবে। কিন্তু অরবিটাল ভেলোসিটি যদি বেশি হয়, যখন অরবিটাল ভেলোসিটির বেশি হবে তখন এটা এসকেপ ভেলোসিটিতে রূপান্তরিত হবে। এটাই হলো মূল কনসেপ্ট। দেখো বুঝতে পারছি কিনা। ভাই আবার একটু বলেন। যে আমাদের এখানে কোন একটা উপগ্রহ সম্পর্কে এখানে দেখাইছে যদি স্যাটেলাইটের মতো। তো এক্ষেত্রে আমাদের বিষয়টা হলো এরকম যে এমন একটা বেগে যদি আমাদের ওই স্যাটেলাইটকে ঘুরাইতে হয়, সেটাকে আমরা অরবিটাল ভেলোসিটি হিসেবে বিবেচনা করি। আমরা যখন অরবিটাল ভেলোসিটির সমান হবে, অর্থাৎ যে যদি এর কম হয়, তখন আমাদের এটা আসলে ওই অরবিটে থাকবে না, অরবিটে বিচ্যুত হইয়া অরবিটাল ভেলোসিটি যদি কম হলে ওই অরবিট থেকে বিচ্যুত হয়ে পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু ওর চেয়ে যদি বেশি হয়, অরবিটাল ভেলোসিটি যদি বেশি, অবশ্যই এসকেপ ভেলোসিটি অরবিটাল ভেলোসিটি থেকে বেশি হতে হবে। এটাই হলো মূল কনসেপ্ট। জি ভাই, এখানে বুঝছি। এখন দেখো আমাদের এখান থেকে মুক্তিবেগের রাশিমালা ঠিক একই রকম মহাকর্ষ বিভাগের মতো নির্ণয় করব। আসলে আমাদের এই মহাকর্ষ বিভাগ বা মুক্তিবেগের রাশিমালা আসলে আমাদের ডুয়েটে যারা টিচার আসলে তারা কেউই দেখায় না। এটা মূলত আমি দেখাচ্ছি কারণ আমার হাতে সময় আছে দেখে। সবাই শুধু সূত্র বলে দেয়, সূত্র অনুযায়ী করতে বলে। আমি একটু তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি।
তো মুক্তিবেগে আসলে মুক্তিবেগটা এভাবে সৃষ্টি করতে হয়, তোমরা দেখতে পাচ্ছ যে যদি তোমরা বিভিন্ন এই যে কিছুদিন একটা হিন্দি ছবি দেখছি, যদি আমার মনে নাই, বলিউড ছবি অক্ষয় কুমারের, তো ওই মঙ্গল গ্রহের অভিযান সম্পর্কে। তখন আসলে কিভাবে আসলে মঙ্গল গ্রহের অভিযান পরিচালনা করে সেটা হলো এরকমের যে বস্তুটাকে আসলে অরবিটাল ভেলোসিটিতে আগে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওটাকে ভেলোসিটি বাড়ায়। যখন ভেলোসিটি বাড়ে এটা তখন আমাদের এইভাবে অর্থাৎ একটা উপবৃত্তাকার পথে আসলে ঘুরতে থাকে তখন, এবং আস্তে আস্তে ওই যখন উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে এবং যখন ধরো মনে করো যে প্রথম অবস্থা অর্থাৎ প্রথম যেটা আছে সেটাও একটু বৃত্তাকার টাইপের, যখন বৃত্তাকার টাইপে থাকে এবং তখন একটা পর্যায়ে এসে ওই বেগটাকে একটা সাডেনলি বেগ সৃষ্টি করে। তো যখন সাডেনলি বেগ সৃষ্টি করে তখন এটাকে কি হয়ে যায়, তখন এটা আরেকটু বেগটা বৃদ্ধি পায়, তখন উপবৃত্তাকার আকারে ধারণ করে। যখন উপবৃত্তাকার ধারণ করে তখন ওই বিন্দুতে আবার যে যে বিন্দু থেকে বেগটা সৃষ্টি করছে ওই বিন্দুতে যদি আবার আসে সাডেনলি আবার বেগটা বাড়াইতে চায়, তখন যখনই বাড়ায় তখন আবার একটু কি করে উপবৃত্তাকার পথটা বেড়ে যায়। যখন বেড়ে যায় এরকম বাড়তে বাড়তে যখন এমন একটা পর্যায়ে চলে যায় পৃথিবী থেকে ওই দূরত্বে যাওয়ার পরে পরবর্তীতে আর ওই বলটা অর্থাৎ পৃথিবীর যে অভিকর্ষ বল আছে ওই বলটা আর ক্রিয়া করে না বস্তুর উপর, তখন আসলে সে ওই অভিকর্ষ ক্ষেত্র অর্থাৎ পৃথিবীর যে অভিকর্ষ ক্ষেত্র বা মহাকর্ষীয় ক্ষেত্র আছে ওইটা থেকে সে বিচ্যুত হয়ে যায়, তখনই আসলে সে বেরোইতে পারে। তার মানে কি মুক্তিবেগ বা কোনো একটা গ্রহ উপগ্রহ যদি পাঠাইতে হয় তার মানে সোজা এরকম পাঠানো সম্ভব না, তাহলে তখন কি করে সে আসলে অরবিটাল যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটিতে আগে নিয়ে আসে, তারপরে হলো এটাকে ভেলোসিটি ওইরকম থ্রাস্টের মাধ্যমে, এটাকে থ্রাস্ট বলে, এই একটা ধাক্কা দেয় ওই একটা বিন্দুতে, নির্দিষ্ট বিন্দুতে, ওই ধাক্কার মাধ্যমে সে কি করে সে উপবৃত্তাকার পথ প্রথমে নেয়, তারপরে এমন একটা অর্থাৎ উপবৃত্তাকার পথ নেওয়ার মাধ্যমে কি করে আমরা জানি উপবৃত্তের দুটো ফোকাস থাকে, একটা তখন আর কি একটা ফোকাসে পৃথিবী থাকে আর আরেকটা ফোকাস তো খালি থাকে, তার মানে কি তখন ওই ফোকাস থেকে দূরে চলে যায়। যখন ওইরকম দূরে চলে যায় তখন আর কি ওই বেগটা আসলে যে বেগটা আসলে আস্তে আস্তে উৎপন্ন হয় ওই বেগটা আসলে শেষ পর্যন্ত মুক্তিবেগ। তো আমাদের প্রথম থেকে শুরু থেকে আসলে ওই বেগটা থেকে নির্ণয় করতে হয়, এটা আর কিছু না। এটা বুঝতে পারছি? শেষের যে বেগটা থ্রাস্টের শেষের যে বেগটা উৎপন্ন হয় সেই বেগটা আসলে মুক্তিবেগ। ওকে, তো আমরা দেখি যে একটা বস্তু, তার মানে এটা আমরা ওইভাবে এখানে যদিও এখানে সার্কুলার ভাবে দেখানো, আমরা সার্কুলার ভাবে দেখাই নেই। তো আমরা এই বস্তুটা কি করতেছে যে মনে করি যে এই রকমের, অর্থাৎ তার মানে কি এই যে বিন্দু প্রথম বিন্দু পরবর্তী বিন্দু পরবর্তী বিন্দু পরবর্তী বিন্দু পৃথিবী থেকে একটা রেখা নিলাম, যেই রেখা আসলে এই আসলে বস্তুটা ওই বিন্দুতে অবস্থান করতেছে, তার মানে কি আমরা ওই রকমই যদি আমরা এই ক্ষেত্রে এরকম একটা রেখা কল্পনা করি, এরকম একটা রেখা যদি কল্পনা করি পৃথিবী থেকে খাড়া উপরের দিকে, সেই রেখাটাই আসলে আমরা এইখানে এই যে রেখাটা কল্পনা করলাম যে এই রেখার উপর ওই রকম ধরো এখানে এই একটা বিন্দু ধরলাম যে এই বিন্দুটাই ধরো পি বিন্দু, যে এই পি বিন্দুতে থাকা অবস্থায় আসলে আমাদের এই ক্যালকুলেশনটা করব যে আমাদের কত পরিমাণ আসলে বেগ দরকার। তার মানে কি এই বিন্দুটাকে আমরা পি বিন্দু ধরলাম সেটাই আমরা এইখানে নিয়ে আসলাম। তো এক্ষেত্রে দেখো যে এক্ষেত্রে আসলে আমাদের কেন্দ্র থেকে আসলে ওই দূরত্বটা নির্ণয় করলাম, কেন্দ্র থেকে দূরত্বটাকে আমরা এক্স ধরলাম, কেন্দ্র থেকে আসলে ওই পি বিন্দুর দূরত্বটাকে আমরা এক্স ধরলাম। এবং মনে করলাম যে ওই বস্তুর ভরটা যে বস্তুটাকে আমরা মুক্তিবেগ সৃষ্টি করব সেই বস্তুর ভরটাকে এম ধরলাম, এবং যে মানে গ্রহ থেকে আর কি মুক্তিবেগ সৃষ্টি করব সেই গ্রহ অথবা পৃথিবীর ভর যেটাই বলি না কেন সেটাকে আমরা এম ধরলাম, এবং ওই গ্রহের ব্যাসার্ধ হলো আর, এটা আমরা ধরে নিলাম। তো এক্স দূরত্বে পৌঁছানোর পর আকর্ষণ বল কত হবে, এখন দেখো আমাদের এক্স দূরত্ব পৌঁছানোর পরে আমরা পি বিন্দু থেকে কিউ বিন্দুতে নিয়ে আসবো, এই বিন্দুটাকে আমরা খুব কম ধরলাম, অর্থাৎ ওই যে আগের মতো একটা ক্ষুদ্র অংশ ধরলাম যে অংশে আসলে মহাকর্ষীয় বলের কোনো পরিবর্তন হবে না, আমরা আগের যে কনসেপ্টটা ঠিক একই কনসেপ্ট আমরা ব্যবহার করব, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো অর্থাৎ বলের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ পি বিন্দু থেকে কিউ বিন্দু এখানে আমরা ছোট্ট একটা অংশ অর্থাৎ ছোট্ট পথ নিলাম। তো এক্ষেত্রে আমাদের আগের মতোই যে বলটা আসলে সেই বলটা পাবো জি এম এম বাই এক্স স্কোয়ার, আগে তো বলটা ছিল অর্থাৎ একক ভর ছিল, কিন্তু এক্ষেত্রে একটা ভর আছে সেই জন্য আমাদের একক ভর না। তো এক্ষেত্রে বলের বিরুদ্ধে আসলে কাজ করতে হয় যে ডিএক্স দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, আমাদের বলটা অর্থাৎ মহাকর্ষীয় বলটা তো নিচের দিকে ক্রিয়া করে, কিন্তু আমরা যেহেতু উপরের দিকে যাচ্ছে সেহেতু আমাদের কি করতেছে মহাকর্ষীয় বলের বিরুদ্ধে ডিএক্স দূরত্ব অতিক্রম করতেছে, সেইটাই বলা হচ্ছে যে মহাকর্ষীয় বলের বিরুদ্ধে ডিএক্স আরো ডিএক্স দূরত্ব অতিক্রম করতে কৃত কাজের পরিমাণ
অর্থাৎ এই বিন্দু থেকে ডিএক্স দূরত্ব অতিক্রম করতে আমাদের কতটুকু কাজ করতে হচ্ছে সেটা আমরা দেখব। তো আমরা জানি কি আগেই জানছিলাম যে ক্ষুদ্র পরিমাণ কাজ করতে হয়েছে ডিএক্স এর ওরে অতিক্রম করতে, সেটাকে আমি ডিডব্লিউ দ্বারা প্রকাশ করলাম। ডিডব্লিউ ইজ ইকুয়াল টু আগের মতোই এফ ইন্টু ডিএক্স। এখন দেখো আমরা ওক্ষেত্রে তো বিভব সম্পর্কে জানছিলাম, কিন্তু এক্ষেত্রে আমাদের কাজ সম্পর্কে, অর্থাৎ কাজটাকেই বড় করব। তো সেক্ষেত্রে আমরা এফ এর মানটা বসাইলাম আর ডিএক্স, তো ডিএক্স থাকলে এখন দেখো আমরা তো কাজটা, সেক্ষেত্রে আমরা আগে জানছিলাম বিভবে রূপান্তরিত করছিলাম কাজটাকে, কিন্তু এক্ষেত্রে আমাদের কাজই আছে। কিন্তু আমরা যেহেতু ডি ডাব্লিউ অর্থাৎ ক্ষুদ্র কাজ সম্পর্কে জানছি, তো এটাকে আমরা বৃহৎ কাজ সম্পর্কে জানবো। তো এখন দেখো ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ কোথায়, এই এ বিন্দু, কিন্তু এ বিন্দু কত দূরত্বে, ওই যে ও বিন্দু থেকে আর দূরত্বে, অর্থাৎ তার মানে কি আমাদের ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে উড্ডয়ন করতে হবে। তার মানে ভূপৃষ্ঠ থেকেই তাকে কি করতে হবে, অসীম দূরত্বে নিয়ে যেতে হবে। অসীম দূরত্ব বলতে এরকমের যে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরেই হলো অসীম দূরত্ব, অর্থাৎ এর পর্যন্ত, অসীম দূরত্ব পর্যন্ত আসলে মহাকর্ষীয় ক্ষেত্র কাজ করে। আসলে এটাই বোঝাতে চাইছে যে অসীম দূরত্ব, তারপরে আর কি এটার মহাকর্ষীয় বল কাজ করে না, বা কোন একটা দূরত্বে যাওয়ার পরে কাজ করে না, কারণ আমাদের এই ইউনিভার্স হলো অসংখ্য বস্তু দ্বারা আবৃত, সেহেতু অন্য বস্তু যখন মহাকর্ষীয় ক্ষেত্র আইসে পড়ে তখন অন্যর ক্ষেত্রের কোনো কাজ করে না। সেহেতু এটা বলতে পারি আমরা আসলে ধরে নিছি যে এই ইউনিভার্সে শুধু একটাই গ্রহ আছে বা একটাই বস্তু আছে, যে বস্তু থেকে অন্য একটা বস্তুকে আমরা অসীম দূরত্বে নিয়ে যাব, সেটা আর কিছু না। এক্ষেত্রে মূলত আসলে একটা বস্তু দ্বারা কল্পনা করে বা চিন্তা করে আমাদের আসলে এই সূত্রটা ডিরাইভ করা। তোমরা কি শুনতে পাচ্ছ না সমস্যা হচ্ছে? ভাই ক্লিয়ার শোনা যায় না, পিছন থেকে অনেক নয়েজ আসছে। ওই যে নয়েজটা হলো যে আমার পাশে রাস্তা তো, আর গাড়ি এসে থামছে এই জন্য। আচ্ছা দেখো এখন চলে যাচ্ছে, একটু ওয়েট করো। তো দেখো এক্ষেত্রে আমাদের মোট কাজ, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিয়ে যাইতে, তা আগে ছিল আমাদের অসীম দূরত্ব থেকে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠ না, তো অসীম দূরত্ব থেকে একটা দূরত্বে নিয়ে আসার জন্য। তো বিভব শক্তি আর মুক্তিবেগ, বিভব আর মুক্তিবেগের মধ্যে মূলত পার্থক্য এরকম এই স্থানে, আর কিছু না। তো এক্ষেত্রে আমাদের কাজটা, আর আগে ছিল বিভব, এক্ষেত্রে আমাদের কাজটাকে, অর্থাৎ যেহেতু ক্ষুদ্র কাজ আছে সেহেতু আমাদের কত কাজ, অর্থাৎ এই আর থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে আমাদের কত কাজ করতে হবে সেটা আসলে আমাদের নির্ণয় করব। সেটা দেখো এক্ষেত্রে আমাদের আগে ছিল কি, লিমিটটা ছিল এখানে ইনফিনিটি টু আর ছিল, কিন্তু এক্ষেত্রে আমাদের লিমিটটা কি শুরু থেকে শেষ পর্যন্ত, তাই শুরু হয়েছে কোত্থেকে, আর দূরত্ব, অর্থাৎ ভূপৃষ্ঠ এ বিন্দু থেকে শুরু হয়েছে, তাই এর দূরত্ব হলো আর, তা আর থেকে শুরু হয়েছে ইনফিনিটি পর্যন্ত, সেটা আমাদের লিমিটটা হলো আর টু ইনফিনিটি। তো আগের মতোই আমাদের এক্ষেত্রে করব, ইন্টিগ্রেশন করব। সেক্ষেত্রে আমাদের ওই আগে যে এক্স স্কয়ার ছিল, এখানে এক্স স্কয়ার ছিল, সেটা আমি দেখাইছি আবার এখানেও। দেখো এক্ষেত্রে একই রকমের, যে আমাদের এটাকে যদি ইন্টিগ্রেশন করি -1/x আসে, সেটা আমি যদি বসাই দিই, সেটা আমি বসাইলাম যে -1/x, এক্স এখানে এক্স হবে না, এটা হবে আর, এটা একটু ভুল আছে, না সরি, এখানে আরটা হবে, এটা দিয়ে রেখো। তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা আসে, যে এক্ষেত্রে আমি হয়তো একটা লাইন স্কিপ করছি, যে আগের মতো (1/-ইনফিনিটি), এক্ষেত্রে আগে তো ইনফিনিটি ছিল ওইরকমটাই আর কি, 1/-ইনফিনিটি। ওই ক্ষেত্রে এক্ষেত্রেও ইনফিনিটির ক্ষেত্রে যে ব্যাখ্যাটা সেটা এখানেও দিছি, সেক্ষেত্রে কত কি আসে, 0 আসে, তার মানে কি এটা 0 হয়ে গেলে বাকি এখানে থেকে -1/r, এটা পজিটিভ হয়ে যাবে, তার মানে কি পজিটিভ 1/r থাকবে, তার মানে কি কাজ ইজ ইকুয়াল টু W ইজ ইকুয়াল টু GMM/r, এটা আসে। তার মানে কি কোনো বস্তুটাকে যদি ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে পাঠাতে হয়, তার মানে কি তাকে কত পরিমাণ কাজ করতে হয় আসলে সেটা আমরা পাইলাম। এটা হলো মোট কাজ। এটা মূলত আগে বিভব শক্তি, বিভবের ক্ষেত্রে, মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে যেটা নির্ণয় করছি, এটা একটু উল্টো বা একটু পরিবর্তন আছে, একই রকম। এই দেখো বুঝতে পারছি কিনা। হ্যালো, জি ভাই। আচ্ছা। তো এখন দেখো আমরা জানছিলাম যে গতিশক্তি ইজ ইকুয়াল টু কৃত কাজ। এখন দেখো আমরা বলছিলাম যে এখানে গতিশক্তি কত, যে কত শক্তিতে তাকে নিয়ে যাইতে হচ্ছে, সেটাই আর কিছু না। তো আমাদের শেষ পর্যন্ত কত শক্তি প্রয়োগ করতে হচ্ছে, গতিশক্তি, সেটারই সমান হবে আসলে কৃত কাজের পরিমাণ শেষে যায়, অর্থাৎ শেষে যে বেগটা আছে সেই বেগের মাধ্যমে যে কত শক্তি উৎপন্ন করতে হচ্ছে সেটাই আসলে কৃত কাজের পরিমাণ। সেক্ষেত্রে আমাদের মুক্তি বেগটাকে আমরা ধরলাম, এই বেগে আমাদের গতি মানে শক্তিটা আমাদের উৎপন্ন করতে হচ্ছে, গতিশক্তিটা, সেটাকে আমরা ভিই দ্বারা প্রকাশ করলাম, এবং সেক্ষেত্রে আমরা গতিশক্তি পাইলাম কি
এম ভি স্কয়ার। কারণটা কি, আমরা যখন আমাদের ভূপৃষ্ঠ থেকে শুরু করছি, ভূপৃষ্ঠে আসলে বেগটা শূন্য, সেক্ষেত্রে আদি বেগটা আমরা কনসিডার করলাম না। এক্ষেত্রে আমাদের শেষের দিকে যে বেগটা, সেই বেগটাকে আমরা কনসিডার করব। তো দেখো আমাদের এই যে গতিশক্তি সমান আমরা জানছি যে মোট কৃত কাজ কত পরিমাণ কাজ হয়েছে, সেটাকে আমরা সমান করলাম। এক্ষেত্রে আমাদের ভি এর মানটা পেয়ে যাবো। তো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার টুয়াইস জি এম বাই আর। এক্ষেত্রে এই যে ছোট এম কাটাকাটি যায়, শেষ পর্যন্ত এই স্কয়ারটাকে আমরা এর পাশে রুট ওভার করে দেবো। তার মানে আমাদের সূত্র যে দাঁড়ায়, মুক্তিবেগের সূত্র, ভি ইজ ইকুয়াল টু টুয়াইস জি এম বাই আর। কিন্তু উপগ্রহের বেগ ছিল জি এম বাই আর। তার মানে কি আমরা এটাকে থেকে বলতে পারি যে এক্ষেত্রে যদি টুটাকে আমরা রুট ওভার করে দিই, তার মানে কি 1.14 এর মতো আসে। তার মানে কি আমরা কি বলতে পারি যে মুক্তিবেগ 1.414 গুণ বেশি হলো আমাদের উপগ্রহের বেগের তুলনায়। কোন একটা অরবিটাল বেগের তুলনায় হলো 1.14। যেটা এটাকে যদি আমরা দেখাই দিই একটু, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1.414 রুট ওভার জি এম বাই আর। কিন্তু আমরা জিএম বাই আর সমান জানছিলাম অরবিটাল ভেলোসিটি, এটাকে ভি অরবিটাল ও দ্বারা প্রকাশ করছি। সেক্ষেত্রে আমরা মুক্তিবেগ পাই কি, ভি ইজ ইকুয়াল টু 1.414 ভিও। তাই এই অরবিটাল ভেলোসিটি আসলে যে উপগ্রহের বেগ, তার মানে কি আমরা এইটা পাই। অর্থাৎ মুক্তিবেগের অরবিটাল ভেলোসিটিতে গিয়ে যদি এত গুণ পরিমাণ যদি ভেলোসিটি সৃষ্টি করি, তার মানে কি তখনই আমাদের ওই বেগটা মুক্তিবেগে পরিণত হবে। দেখো বুঝছি কিনা? তার মানে মুক্তিবেগের আলটিমেট সূত্র হলো এটা। ঠিক আছে, তার মানে আমি মুক্তিবেগ পেলাম ভি ইজ ইকুয়াল টু রুট ওভার টুয়াইস জি এম বাই আর। ওকে, আমি একটু মুছে ফেলি। তো এখন দেখো আমরা ভূপৃষ্ঠে অর্থাৎ অভিকর্ষ ত্বরণ সম্পর্কে জানছিলাম। সেক্ষেত্রে আমরা জানছিলাম জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এটা আমরা অভিকর্ষ ত্বরণ আগে জানছি। তো এক্ষেত্রে আমাদের এই যে জি এম বাই আর স্কয়ারের জায়গায় আমি যদি জি এর মানটা রিপ্লেস করে দেই, তখন আসলে কি আসে দেখো, যে এক্ষেত্রে আমাদের এই এটা তো আমি আগেই জানছিলাম। এক্ষেত্রে আমরা এটাকে একটু জি এম বাই আর স্কয়ার নিলাম, কিন্তু উপরে আর একটা আর নিতে হবে, তা না হলে আমাদের এই শেষ পর্যন্ত টুয়াইস জি এম বাই আর থাকবে না। তার মানে কি জি এম বাই আর স্কয়ার এটাকে আমরা জি বসাইতে পারি। তার মানে শেষ পর্যন্ত আমাদের এই ক্ষেত্রে রুট ওভার হবে। এটা রুটটা আসে নাই, রুটটা দিয়ে নেবা, যে রুট ওভার টুয়াইস জি আর, এই সূত্রটা আসবে। ঠিক আছে, তার মানে কি মুক্তিবেগটাকে আমরা এভাবেও নির্ণয় করতে পারি, রুট ওভার টুয়াইস জি আর। তো এর আগেও যখন আমরা অরবিটাল বেগ বের করছি, তখন আমাদের অরবিটাল বেগ ছিল রুট ওভার জি আর। তো এক্ষেত্রে হলো টুয়াইস জি আর কিছু না, এটুকুই পার্থক্য। তো আমাদের মুক্তিবেগ দুটো সূত্রের মাধ্যমে, এই একটা সূত্র আর এই একটা সূত্রের মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারি। তো আমাদের যে কোনো সূত্র, মানে যে এই দুটো সূত্র যেটা লাগে সেটাই আমরা ব্যবহার করব। আর আমাদের যেহেতু সময় কম থাকবে অ্যাডমিশনে, সেহেতু কোন সূত্রটা আগে ব্যবহার করলে সময় কনজিউম হয় সেটা আমরা একটু খেয়াল রাখবো। দেখো আমরা এখন একটু দেখবো, এটার ব্যাপারে কোনো কারো প্রশ্ন আছে কিনা দেখুন, বলো, তা নাহলে আমরা প্রবলেম দেখবো আর কি। আগাইতে পারি সামনে? জি ভাই। হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, তো উদাহরণ 11 নম্বর অঙ্ক। দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, তাহলে পৃথিবীর পৃষ্ঠ হতে কোন বস্তুর মুক্তিবেগ নির্ণয় করতে বলছে, এটাই আর কিছু না। তো আমাদের এখানে দেওয়া আছে, আর দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। তো আমাদের সূত্র কোনটা ব্যবহার করব এটা বলেই দিলাম। যে আমরা কি বলছিলাম, যে দুটো সূত্র জানি এবং কোনটা একটা টাইম কনজিউম হয়, অর্থাৎ এক্ষেত্রে জি এর মান আর এর মান দেওয়া আছে, তার মানে আমরা সরাসরি এই সূত্রটা ব্যবহার করতে পারি। কিন্তু ওই সূত্রটা ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আমাদের একটু সময়টা বেশি লাগবে, আর কিছু না। অনেক কিছু প্যারামিটার বের করে নিতে হবে এটা। তো আমরা এটা থেকে এখন শুধু মান বসাই দিলে আমাদের আসলে মুক্তিবেগটা কত এটা পাবো। আর এটা সাধারণত আমাদের ইতো আসে, অবজেক্টিভে আসতে পারে। যখন অবজেক্টিভে আসবে তখন সাধারণত এটা মনে হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড এরকম আসে, অর্থাৎ মুক্তিবেগটা হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা সাধারণত অবজেক্টিভে যখন আসবে তখন হয়তো তোমরা একটু মনে রাখবা যে আসলে পৃথিবীর মুক্তিবেগ কত।
ওকে, এটা খুবই সহজ অঙ্ক, এটা মেবি তোমরা বুঝতে পারছো। আমরা এরকমের অঙ্ক আছে আরো অনেকগুলা, যে অনুসরণে 17, 18, 19 সাধারণ তপনের। আমরা অনুসরণে 20 নম্বর অঙ্কটা দেখবো। এটাও এই মুক্তিবেগেরই। এখানে বলা আছে যে মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে পৃথিবীর ভরের এত গুণ এবং ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ এক্ষেত্রে তুলনামূলক। এর আগে আমরা তুলনামূলক অঙ্ক জানছিলাম যে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, ফলে মঙ্গল গ্রহে একটি বস্তুর মুক্তিবেগ কত হবে, এবং পৃথিবীর ব্যাসার্ধ সরাসরি দেওয়া আছে। তো আমরা যদি এই অঙ্কটা করতে চাই, তার মানে এখানে দেখো যে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ভর আমরা এম ই ধরলাম, এবং তাহলে মঙ্গল গ্রহের ভর হবে কি, আমরা যেহেতু তুলনামূলক ব্যয় দেওয়া আছে, তার মানে কি 0.108 ME, অর্থাৎ পৃথিবীর ভরের 0.108 গুণ, এবং মঙ্গল গ্রহের ব্যাসার্ধ সেটা আমরা এক্ষেত্রে এখানে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ আছে এবং সেক্ষেত্রে তুলনা দেওয়া আছে, সেক্ষেত্রে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ হলো পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ, সেটা আমরা এখান থেকে বের করে নিলাম। এখন বলা আছে যে মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত। তো আমরা ধরলাম যে মঙ্গল গ্রহের মুক্তিবেগ হলো vm দ্বারা প্রকাশ করলাম √2gmm/rm, এবং এক্ষেত্রে আবার আমরা g সমান এটা জানি। মূলত এটা একটু আমি এখানে ডিফিকাল্টি করা, যদি সহজভাবে করতে পারবো। তারপর দেখো যে g GE/r²e/me। তো এক্ষেত্রে আমাদের vm এটা যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের g এর মানটা এখানে বসালাম, ক্যাপিটাল G GE/r² ইন্টু 0.108 ME, এটা আমরা mm এর মান জানলাম, rm এর মানটা বসাই দিলাম এই যে এখানে। বাকি হলো এক্ষেত্রে g এর মানটা, অর্থাৎ GE এর মানটা আমরা সেটা আমরা বসাই দিলাম সরাসরি 9.8, এটা আমরা ধরে নিব যে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ কত, সেটা আমরা ধরে নেব, সেটা হলো 9.8। আর বাকিটা আসলে আমাদের যেগুলো দেওয়া আছে সেটাই আমরা বসাই দিলাম। এক্ষেত্রে আমাদের মঙ্গল গ্রহের মুক্তিবেগ পাবো 5.04 কিলোমিটার পার সেকেন্ড। আর তোমরা যদি এটাকে কম্পেয়ার করেও করতে পারো, সেটাও করা যায়। এক্ষেত্রে যদি আমরা vm পাইলাম, এক্ষেত্রে যদি আমরা ve অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ যদি করি, সেটার মাধ্যমে তুলনা করলে আমরা পেয়ে যাব। আর এভাবে তুলনা করেও তোমরা পেতে পারো। তোমরা প্রয়োজন বোধ ওই যে VE বের করে তোমরা আগের মতো আর কি, আগে যেরকম আমরা চন্দ্র পৃথিবীর ক্ষেত্রে তুলনা করে বুঝাইছিলাম, ওরকম যদি বের করতে চাও ওরকম বের করতে পারবা, কোনো সমস্যা হবে না। দেখো বুঝছি কিনা এটা। এটা মূলত মোটামুটি খুবই সহজ, বেশি কঠিন না, একটু চেষ্টা করলে বাসায় একটু প্র্যাকটিস করলে পারবা। তো এখন দেখো আমাদের শেষ যে আর কি এটা আর কি মূলত বলতে গেলে শেষ টপিকস, মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। আমরা বিজ্ঞানী কেপলার সম্পর্কে এর আগে জানছিলাম শুরুতেই। এখন তিনি যে আসলে আমাদের সূত্র বা মহাকর্ষ সম্পর্কে ধারণা দিছে, সেটা আসলে আমরা দেখব। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে মহাকর্ষ কেপলার সাধারণত 3টা সূত্র দিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কেপলারের ফার্স্ট সূত্র হলো যে প্রতিটা প্ল্যানেট অথবা গ্রহ, এটা প্ল্যানেট তো, প্রতিটা গ্রহ আমাদের এখানে বলা আছে যে কক্ষের সূত্র, প্রথম সূত্রটা, যে প্রতিটা গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। আমরা জানি কি একটা উপবৃত্ত দুটো ফোকাস থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে বলা আছে যে প্রথম সূত্রটা হলো সূর্যকে একটা ফোকাসে রাখবে এবং ওই অরবিট যেটা ঘুরতেছে সেই অরবিটটা হবে উপবৃত্তাকার, তার মানে কি উপবৃত্তাকারে একটি ফোকাসে থাকবে সূর্য। এটা হলো কক্ষের সূত্র। তোমাদের সমস্যা আছে মেবি না? জি ভাই। আচ্ছা যাই হোক, এখন কি ভাই করবে? এখন ঠিক আছে, এখন নাই, ঠিক আছে। না ওই যে রাস্তায় কাজ চলতেছে, তো এই জন্য ট্রাক আসতেছে, আর এই কাজটা চলতেছে এখন আমার বাসার সামনে। বলতে পারি না কতক্ষণ লাগে, আর আবার 40 মিনিট শেষ হয়ে যাচ্ছে, মোটামুটি 5 মিনিট আছে, ঠিক আছে। তো আমরা একটু আলোচনা করি যে প্রথম সূত্রটা হলো কক্ষের সূত্র। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে অরবিটটা হলো আমাদের উপবৃত্তাকার এবং সূর্য অর্থাৎ সূর্য একটা ফোকাসে থাকবে, আমার আরেকটা ফোকাস খালি থাকবে, এটাই বলছে। এটা হলো কক্ষের সূত্র, এটা বেশি কঠিন না। আর আরেকটা বলছে যে এরিয়ার সূত্র, ক্ষেত্রফলের সূত্র। এটাকে কি বলছে, এটা একটু বোঝার বিষয় আছে, যে গ্রহ এবং সূর্যের সংযোগ, এখানে র হবে আর কি,
মোটামুটি মানে এখানে আমাদের যে টাইপিং এর সময় রটা ও হয়ে যায়, কেন হয় এটা বুঝি না। গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটা একটু বোঝার ক্ষেত্রে আছে। তো এক্ষেত্রে আমরা দেখো যে এক্ষেত্রে বলছে যে প্রথম একটা, এটা ধরো সূর্য, এখানে সূর্য আছে, আর গ্রহটা ধরো এই উপবৃত্তাকার পথের এই বিন্দুতে আছে, আমরা ধরি প্রথম পি অন বিন্দুতে আছে। তো পি অন বিন্দু থেকে পি টু বিন্দুতে যেতে আমরা ধরলাম এরিয়া ওয়ান পরিমাণ এরিয়া উৎপন্ন করে, অর্থাৎ এইটুকু যেতে সূর্যের সাথে সংযোজক রেখা যে পাবো, এই রেখার মাধ্যমে যতটুকু এরিয়া উৎপন্ন করে সেটাকে আমরা এরিয়া অন দ্বারা প্রকাশ করলাম। ঠিক একই কক্ষপথের যখন আমরা পি থ্রি বিন্দুতে আসবে, সেই পি থ্রি বিন্দু থেকে পি ফোর বিন্দুতে যখন যাবে, তখন যে দূরত্ব গেল এবং এই দূরত্ব যাওয়ার ফলে সূর্যের সাথে যে সংযোজক রেখা উৎপন্ন করবে, সে উৎপন্ন এই যে এরিয়াটুকু, সেই এরিয়াটুকু ধরলাম এরিয়া টু। কিন্তু আমাদের কেপলার বলছে কি যে এই এরিয়া দুটো হবে সমান, অর্থাৎ যখনই আমাদের সমান সময়, অর্থাৎ এক্ষেত্রে পি ওয়ান থেকে পি টু তে যে পরিমাণ সময় অতিক্রম করছে, পি থ্রি থেকে পি ফোর যেতেও ঠিক এই উপগ্রহের একই পরিমাণ সময় অতিক্রম করতে হচ্ছে। তার মানে কি একই পরিমাণ সময় যখন যাবে, তার মানে কি তখন তাদের ভিতরে এই এরিয়া দুটার মান সমান হবে। তো আমি আগেই আবার বলি যে পি ওয়ান থেকে পি টু তে যে সময় গিয়ে এরিয়া অন উৎপন্ন করছে, পি থ্রি থেকে পি ফোরে ঠিক একই সময়ে যায় এরিয়া টু উৎপন্ন করবে এবং সেই এরিয়া ওয়ান এবং এরিয়া টু হবে সমান। এটাই আসলে বলছে ক্ষেত্রফলের সূত্র। এখন এটা বলতে পারো যে ভাই এরকম কেন? এটা হলো এরকমের যে আসলে আমাদের যখন আমাদের ভাই এটা কেমনে, মানে এই যখন এই ফোকাসের কাছাকাছি থাকবে তখন সে তো মনে হয় খুব দ্রুত ঘুরবে, আবার যখন দূরে চলে যাবে তখন তো মনে হয় খুব স্লোলি ঘুরবে। তো ওই সময় তো কম ক্ষেত্রফল অতিক্রম করবে, কিন্তু এই সময় হ্যাঁ ব্যাপারটা অনেক কমপ্লেক্স। হ্যাঁ এটা একটু বলতে পারো যে ভাই এটা এবার কিভাবে এটা হয়। তো এটাকে যদি হয়তো সময় শেষ হয়ে আসছে, তারপরেও বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, তারপর আবার আবার একটু কানেক্ট হয়, ঠিক আছে, শেষ হয়ে গেলে। তো এক্ষেত্রে দেখো আমাদের যখন দূরে যাবে তখন আসলে কি ক্ষেত্রফলটা সমানই থাকবে, কিন্তু দূরত্ব অতিক্রম করবে খুব কম। তার মানে কি এই স্থানে গেলে দূরত্ব কম অতিক্রম করবে একই সময়, কিন্তু এইখানে বেশি দূরত্ব অতিক্রম করার কারণটা কি? তো আমি বলছিলাম, তো দেখো যখন আমাদের দূরে যাবে তখন আসলে এই পৃথিবী অথবা গ্রহের ক্ষেত্রে ওই সূর্য কর্তৃক যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল কমে যাবে। যখন আমাদের এই কাছাকাছি আসবে তখন আকর্ষণ বল বেড়ে যাবে। যখনই আকর্ষণ বল বাড়বে তখন আমাদের এক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের বেগ একটা আছে অলরেডি, কিন্তু আকর্ষণ বল বৃদ্ধির ফলে আমাদের এই বেগটাকে আরো ত্বরান্বিত করবে। আর এই ক্ষেত্রে আমাদের কি করছে, আকর্ষণ বল কমে যাওয়ার ফলে বেগটা, ওই যে বেগটা বৃদ্ধি ছিল সেটা আমরা কমিয়ে দেবে। তার মানে কি এইখানে যে যখনই আমাদের বেগটা ত্বরান্বিত করবে তখনই আসলে আমাদের এই ক্ষেত্রে আমাদের দূরত্ব চলবে। আসলে আমাদের এখানে যে কাছাকাছি আসার ফলে যে আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে, সেই বৃদ্ধির জন্য আসলে এই বেগটাকে ত্বরান্বিত করবে। আবার এখানে যাওয়ার পর কি করতেছে, আকর্ষণ বলটা কমে যাচ্ছে, ফলে আবার বেগটা কমে যাবে। এটা হলো মূল কনসেপ্ট আর কি। দেখো বুঝতে পারছি কিনা। রিগান, হ্যালো, জি ভাই, বুঝছি। বুঝতে পারছো? এটা এটা মূলত এটাই আর কি, যে আমাদের জি ভাই, জি ভাই। আসলে সূর্যের কাছাকাছি থাকলে আসলে যখনই আমাদের দূরত্ব কমবে, আমরা এর আগে জানছিলাম, তখন আমাদের কি হয়, দূরত্ব কম থাকলে আমাদের আকর্ষণ বল বা মহাকর্ষ বল বৃদ্ধি পায়, কিন্তু দূরত্ব বাড়লে কি মহাকর্ষ বল কমে যায়। তার মানে কি এখানে বাড়ার ফলে এই বলটাই আসলে কি করতেছে, আলটিমেটলি যে বেগটা ছিল সেই বেগটাকে ত্বরান্বিত করে বেগটাকে বৃদ্ধি করবে। আবার ওখানে যাওয়ার পর কি করতেছে, যেহেতু মহাকর্ষ বলটা কমে যাচ্ছে বা আকর্ষণ বলটা কমে যাচ্ছে, তখন আবার কি করতেছে, যে তখন আমাদের বলটা কমে যাচ্ছে, ফলে ত্বরণটা বা ত্বরান্বিত হচ্ছে না, কম ত্বরান্বিত হচ্ছে, যার কারণে আমাদের ওখানে বেগটা কম হবে, এখানে স্লো চলবে। এটা